দলগুলোর মত নিয়েই জুলাই সনদ সংস্কার, বললেন আলী রিয়াজ। ঐক্যমত্য কমিশনে বিএনপি সহ ৩০ দলের বৈঠক। শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সালাউদ্দিনের। বিএনপি ক্ষমতায় গেলেও বিচার চলবে। রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু কোরবানির পশুর হাট। ক্রেতা এলেও বিক্রি কম, হাট ঘুরে বলছেন দাম যাচাই। বৃষ্টি ও ঢলে সিলেটে কুশিয়ারা নদীর বাঁধের ৩ জায়গায় ভাঙন, আশপাশের গ্রামে প্লাবনের শঙ্কা। বিরতির সংবাদ দুপুরে স্বাগত। জাহিদুল বাশার আছে আপনাদের সাথে, শিরোনাম জানাচ্ছিলাম আর এবার যাব পুরো খবরে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেয়া, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস এবং সে সময় জাতীয় স্থানীয় নির্বাচন সম্পন্ন করা সহ ৪টি বিষয় নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে সকাল ১১টায় এই আলোচনা শুরু হয়। এতে অংশ নিয়েছে বিএনপি, জামাত সহ ৩০টি রাজনৈতিক দল। শুভেচ্ছা বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদের ক্ষেত্রে সবাইকে একটি ঐক্যমত্যে পৌঁছাতে হবে। তিনি বলেন, ঐক্যমত্য কমিশন কতগুলো মৌলিক সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু বিষয়ে একমত হয়েছে, কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলাপ আলোচনা করতে হবে। এরই ধারাবাহিকতায় জুলাইয়ের মধ্যে একটি নাগরিক সনদ প্রণয়ন করা যাবে। তিনি বলেন, এ সনদের প্রধান উদ্দেশ্য হবে নাগরিকদের অধিকার সংরক্ষণ করা, ক্ষমতার ভারসাম্য তৈরি করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা। সম্মতির ভিত্তিতেই চাই, এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয়, আপনাদের সকলের সম্মতি থাকলে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব। তো এবং সেইটুকু আমরা অর্জন করতে চাই আগামী যেই এই পর্যায়ের আলোচনা সেটাতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেন বিএনপির এই নেতা। এর আগে গত 15 অক্টোবর তিনি গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ জমা দিয়েছিলেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা অভিযোগে আসামি করা হয়েছে 7 জনকে। শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও একেএম শহীদুল হক, জিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। অভিযোগ দায়ের শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, তথ্য উপাত্ত সংগ্রহ করতে কিছুটা সময় লেগেছে। এ সময় তিনি বলেন, সরাসরি বিচার কাজ সম্প্রচার করা ইতিবাচক পদক্ষেপ। 2015 সালে সালাউদ্দিন আহমেদ নিখোঁজের 61 দিন পর ভারতের শিলংয়ে পাওয়া যায় তাকে। এরপর প্রায় 10 বছর তিনি ভারতেই ছিলেন। এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে। আমরা আশা করি এই বিচারিক প্রক্রিয়া চালু থাকবে এবং আন্তর্জাতিক মহল আর দেশের অভ্যন্তরে সবাই যেন এটা দেখতে পায় যে একটা সুবিচার নিশ্চিত হচ্ছে, এখানে কোনো পক্ষপাত করা হচ্ছে না। শেখ হাসিনার আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরবর্তী শুনানি ও আদেশ 19 জুন। এর আগে শেখ হাসিনাকে 3 জুন ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য বহুল প্রচারিত 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আকত বুলবুলের সঙ্গে ফোনে জুলাইয়ে গণঅভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে কথা বলেন শেখ হাসিনা। অনলাইনে ছড়িয়ে পড়া ওই ফোনালাপে শেখ হাসিনা বিচার কাজে বাধা ও হুমকি দিয়েছেন বলে 30 এপ্রিল ট্রাইব্যুনালে অভিযোগ দেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালে 25 মের মধ্যে শেখ হাসিনা ও বুলবুলকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন আদালত। কিন্তু তার জবাব না দেওয়ায় দৈনিক যুগান্তর ও নিউজ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা সশরীরে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন হবে। তবে এখন পর্যন্ত কোনো জবাব দেননি তারা। বেঁধে দেওয়ার সময় পেরিয়ে গেলেও শেখ হাসিনার দোসর 44 আমলাকে অপসারণ না করায় মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য।
সকাল 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ছাত্র জনতাকে নিয়ে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সংগঠনগুলো মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে। শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের মুখোমুখি হন তারা। পরবর্তীতে 5 জনের প্রতিনিধি দলকে সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়। এর আগে সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি। তার দাবি, কিছু আমলা সংস্কারমূলক আইনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিচ্ছেন, যা জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী। এর নেপথ্যে ভারতের কৌশলগত প্রভাব রয়েছে। ট্রাক ভর্তি কোরবানির পশু ঢুকছে রাজধানীর পশুর হাটে। আজ থেকে শুরু হয়েছে বিক্রি, তবে এখনও পুরোদমে শুরু হয়নি বেচা বিক্রি। শেষ সময়ে হাটের ভিড় এড়াতে আগে ভাগেই পশু কিনছেন অনেকেই। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর দিয়াবাড়ি কোরবানির পশুর হাট। এরই মধ্যে নির্ধারিত হাটে সীমানা ছাড়িয়ে রাখা হয়েছে কোরবানির পশু। এখনও বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যবসায়ীরা। অন্যান্য হাটগুলোতেও কোরবানির পশুর আশানুরূপ সরবরাহ রয়েছে। ঈদের বাকি 4 দিন ক্রেতারা হাটে আসতে শুরু করলেও বিক্রি কম। এখন অনেকে বিভিন্ন হাট ঘুরে দাম যাচাই করছেন, অনেকে আবার শেষ সময়ের ভিড় এড়াতে গরু আগেভাগেই কিনে ফেলছেন। 3টে গরু নিলে 1টা গরু দিচ্ছি, বেচেছি, আর 2টা আছে। 2টা এটা বেচছি 1,51,000। এ নিয়ে হাসিল ঘরে হাসিল করতে আইছি। খোঁজখবর নিচ্ছিলাম, দেখলাম যে মনে ধরলো, কমের মধ্যে পাইলাম, কিনে নিলাম। ব্যবসায়ীরা বলছেন গত বছরের চেয়ে বাড়েনি কোরবানির পশুর দাম। সামান্য লাভে পশু বিক্রি করতে হচ্ছে তাদের। মোটামুটি 15টা গরু নিয়েছি, 3টা বিক্রি হয়েছে। 300 করে বিক্রি করছি। একটা করছি 300, একটা করছি 315, আর 12টা আছে। আমি গত বছরের চাই বছরে ভালো আল্লাহ দিলে আমরা যেটা বাজারে যা পাইছি, আমি 7,40,000 টাকার গরু 3টা গরু বিক্রি করেছি। আমি 8টা গরু নিয়ে এসেছিলাম, 4টা বিক্রি করেছি। মোটামুটি যান বাঁচা গেছি, এই বছরের গতি হিসাবে ভালো আর কি। মূল বিক্রি শুরু হবে ঈদের 2 দিন আগে। বছর মনে হয় যে একটু গরুর দামটা একটু ঢিলই আছে এখন পর্যন্ত। কালকে পশু বাজার কি হয় বলা যাচ্ছে না, তো এখনো তো মানুষ এত কয়টা আসে নাই। কাস্টমারে আগে বহুত আসে খালি দেখে থিয়ে চলে যায়। ওরা দাম বলে না সহজে। মানে একটা গরুর দাম যদি 4 লাখ হয়, বলে 3 লাখ। পছন্দ হয়েছিল, কথা হচ্ছে। তবে যেটা হচ্ছে কি, একটা যদি গ্যাপটা যদি ওনাদের সাথে আমাদের কম থাকতো তাহলে নেওয়াটা সহজ হতো। ওনারা আসলে কি অনেক বেশি একটা দাম চেয়ে বসেন। এদিকে ক্রেতা বিক্রেতাদের আর্থিক নিরাপত্তায় হাটে রাখা হয়েছে ব্যাংকিং সুবিধা। অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টদারেরা আসলে আমাদের যারা ব্যাপারী আছে বিভিন্ন জায়গা থেকে আসছেন, তাদের এই যে গরু বিক্রির টাকাটা, এটা আমরা এখানে ডিপোজিট নিব। তার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, সেই অ্যাকাউন্টে আমরা ইনস্ট্যান্ট পাঠিয়ে দেব এবং উনি মেসেজ পেয়ে যাবেন। উনি নিশ্চিত থাকবেন ওনার টাকাটা ওনার খাতায় ক্যারি করতে হবে না। এবছর ঢাকার 2 সিটিতে 16 হাটে কোরবানির পশু বিক্রি হবে। বেচা বিক্রি চলবে 7 জুন পর্যন্ত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদুল, কোরবানির সময় যত আসবে তত গরুর সংখ্যা যেমন বাড়বে, ক্রেতা বিক্রেতার সমাগম বাড়বে। আজকের কি অবস্থা জানাবেন? আর একটু দামের যদি তুলনা করি গত বছরের সাথে, এবার কি বলবেন? দেখুন, আসলে প্রথমে আপনাকে হাট সম্পর্কে, হাটের যে পরিস্থিতি সেটি দিয়েই শুরু করতে চাই। আমি এই মুহূর্তে আছি মিরপুরের ইস্টার্ন হাউজিং, মিরপুর 6 যে হাটটি বসানো হয়েছে। বেশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তথা ঢাকার 2 সিটি কর্পোরেশনের মধ্যে একটি বড় হাটের একটি হাট বলা হয় ইস্টার্ন হাউজিং হাটে। এই হাটে এরই মধ্যে আসলে বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা আসছেন। বিক্রেতারা এসে তারা তাদের যে কোরবানির পশুটি সেটি নিয়ে বসে আছেন। তবে বলা যায় যে একরকম অলস সময় তাদেরকে পার করতে হচ্ছে। আজকে থেকে আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়েছে, কিন্তু এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি যে হাট একেবারে ক্রেতা শূন্য, অর্থাৎ হাটে একেবারে ক্রেতা নেই বললেই চলে। তবে যেটি ধারণা করা হচ্ছে যে আজকে যেহেতু কর্মদিবস, সবাই অফিসে আছেন এবং রাজধানীতে যেহেতু কোরবানির পশু রাখার জায়গা নেই, সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে বৃহস্পতিবার শেষ কর্মদিবস শেষ করে বেশিরভাগ মানুষ তখন হাটে আসবেন এবং হাটে এসে তারা কোরবানির পশু কিনবেন। তবে এই মুহূর্তে আসলে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে হাটে 2-1 জন করে, আমরা এর আগে বেশ কয়েকটি হাট ঘুরেছি,
অন্যান্য হাটে দেখেছি যে 2-1 করে ক্রেতা আছেন, সেই ক্রেতারা তারা মূলত দরদাম যাচাই করছেন। এরপরেও যাদের দরদামে পছন্দ হচ্ছে এবং রাজধানীতে যাদের রাখার জায়গা আছে তারা কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছেন। দরদামের বিষয় যেটি আপনি আমাকে বললেন যে যদি গত বছরের তুলনা করি, গত বছর এখন পর্যন্ত যে কোরবানির পশুগুলো বিক্রি হচ্ছে তাতে ক্রেতা যারা কিনছেন তারা সন্তুষ্টির কথাই জানিয়েছেন। অন্যদিকে বিক্রেতা যারা আছেন বিক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবছর কোরবানির পশুর দাম তারা সেইভাবে আসলে পাচ্ছেন না। গত 1 বছর তাদের লালন পালনে যে ব্যয় হয়েছে, গোখাদ্যের দাম যেভাবে আসলে বেড়েছে সেইভাবে কোরবানির পশুর দামটি এবছর বাড়েনি। ক্রেতা যারা এখন পর্যন্ত কিনেছেন তাদের মধ্যে আমরা সন্তুষ্টি দেখেছি, তবে যারা দরদাম যাচাই করছেন তাদের কাছে আমরা বাড়তি দামের অভিযোগটি আসলে পেয়েছি। তারা বলছে যে এখন পর্যন্ত কোরবানির ব্যবসায়ী যারা আছেন, পশু ব্যবসায়ী যারা আছেন তারা কোরবানির পশু ছাড়ছেন না। তারা হয়তো বা আরো 1 দিন বা 2 দিনের অপেক্ষা করছেন যে তারা দাম বেশি পান কিনা। এটি আসলে স্বাভাবিক ব্যাপার, যেহেতু আসলে হাটের এখনো 4 দিন ঈদের বাকি আছে। তো সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে কোরবানির পশুর হাট জমজমাট বলতে যেটি আসলে বোঝায় যে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে একেবারে মুখর অবস্থার মধ্যে থাকে, ক্রেতাদের ভিড়ে হাটে পা ফেলার জায়গা থাকে না, সেই পরিস্থিতি এখন পর্যন্ত রাজধানীর কোনো হাটেই তৈরি হয়নি। খুবই অল্প পরিমাণে কোরবানি পশু বিক্রি হচ্ছে, যেহেতু রাজধানীতে হাটটি জমেই 2-1 দিন আগে। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে বৃহস্পতিবার থেকে মূলত হাটটি জমজমাট হবে, শুক্রবারে সবচেয়ে বেশি কেনাবেচা হতে পারে এমনটি একটা ধারণা করা হচ্ছে। তবে সব মিলে কোরবানির আগের 2 দিন সবচেয়ে বেশি বেচা কেনা হবে। যে আপনাকে ধন্যবাদ আদিল। আমরা এবার যাব জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি সহ 30টি রাজনৈতিক দলের দ্বিতীয় পর্বের বৈঠক হয়েছে। এই বৈঠক শেষে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে বিভিন্ন দলের নেতারা কথা বলছেন, আমরা শুনবো তারা কি বলেন। আমরা বলেছি যে এটা সংবিধান সংশোধনী প্রযোজ্য হওয়া উচিত হবে না। তার কারণ হলো এই সংবিধান সংশোধনী এবং যখন 70 অনুচ্ছেদ একসাথে কাজ করে তখন আসলে এমন সব সংশোধনী দলগুলো আনে যার মধ্যে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে ইতিপূর্বে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। এই কারণে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে দলের পক্ষে থাকাটা বাধ্যতামূলক কিনা হবে কিনা একটা সংসদ সদস্যের জন্য এটা আরো আলোচনার দাবি রাখে। এই কারণে আমাদের সর্বশেষ পজিশন হচ্ছে যে সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। এই কারণে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে 3টি বিষয় ঐক্যমত হয়েছে, তাহলে কি না? 3টি বিষয় ঐক্যমত হয় নাই, 3টি বিষয়ে প্রস্তাব আছে। এই মানে আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধনী, এই 3টা প্রস্তাব এসেছে। কিন্তু আজকের হাউসে এবং রাষ্ট্রপতি নির্বাচনটা আজকে নতুন করে এসেছে। রাষ্ট্রপতি নির্বাচনটা যদি আমরা বাদও রাখি, 3টা মূল বিষয়, তার মধ্যে সংবিধান সংশোধনীর ব্যাপারটা আলোচনা এসেছে। কিন্তু বেশিরভাগ দল এখানে আসলে এই ব্যাপারে বলেছেন যে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে দেওয়া উচিত, আর এই ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে আরো কথাবার্তা বলতে হবে। দুটো ব্যাপারে সবাই একমত হয়েছে। জাতীয় নিরাপত্তার একটা প্রশ্ন বিএনপি পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। এটা বিএনপি বলেছেন তারা জাতীয় নিরাপত্তা, কিন্তু জাতীয় নিরাপত্তাটা যেহেতু ডিফাইন্ড না, এবং এটা আমাদের কাছে মনে হচ্ছে যে সেই একই 70 অনুচ্ছেদ যে কোনো কিছুই আপনি জাতীয় নিরাপত্তার নামে নিজের দলের সদস্যদেরকে মতামত দেওয়াটাকে আপনি বন্ধ করতে পারবেন। এই কারণে এটা দরকার আছে বলে আমরা মনে করি না। যখন সত্যি সত্যি দেশে কোনো সংকট তৈরি হবে সেই ক্ষেত্রে আসলে এমনি একটা কনসেনসাস তৈরি হয়ে যায়, সেজন্য 70 অনুচ্ছেদের কোনো প্রয়োজন নাই। স্থানীয় নির্বাচন নিয়ে আপনারা কি মনে করেন? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন আলোচনা হয়নি। সরকারের অধীনে এটা আমরা আগেও বলেছি যে এটা যে কোনো দল নিরপেক্ষ, যেমন জাতীয় নির্বাচন যেহেতু দল নিরপেক্ষ সরকারের অধীনে হোক এটা সবাই চায়, স্থানীয় সরকার নির্বাচনও যদি দল নিরপেক্ষ সরকারের অধীনে হয় সেটা ভালো হবে। কিন্তু আরো কিভাবে টেকনিক্যাল দিকগুলো এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আপাতত আমরা নীতিগতভাবে এটার সাথে একমত আছি যে এটা একসাথে হতে হবে না। যে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যেমন এই কথাটা এসেছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস, এবং তখন সেক্ষেত্রে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন মানে 1 after 1, যেমন 1 মাস আপনি রাখতে পারেন যে স্থানীয় সরকার নির্বাচন হবে। কোন দল প্রস্তাব দিচ্ছে, আমরা এটা ভেবে দেখছি যে স্থানীয় মানে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাসের জায়গায় 6 মাস হতে পারে কিনা স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষেত্রে। এই ব্যাপারে এখনো আলোচনা হয় নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত, এই ব্যাপারে আমরা একমত আছি। 4 মাস আমরা ইতিপূর্বে বলেছি যে 3 মাস হোক আর 4 মাস হোক, এটার নাম হতে হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। এটা আমরা একেবারে শুরু থেকে এই প্রস্তাবটা দিয়েছি, কারণ আপনারা জানেন এর আগে 2007-8 সালে যখন 1-11 এসছে তখন এই তত্ত্বাবধায়ক সরকারের নামে কি হয়েছে। এই কারণে এটার নাম সুনির্দিষ্টভাবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার হোক, মেয়াদ 4 মাস কিংবা 3 মাস যেটাই হোক, আমরা এই ব্যাপারে ফ্লেক্সিবল থাকবো। তবে যদি স্থানীয় সরকার অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে 4 মাস প্রয়োজন হতে পারে। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সেখানে কথা বলছিলেন এনসিপির নেতারা, আমরা শুনছিলাম তাদের বক্তব্য।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে কুশিয়ারা নদীর বাঁধের 3 জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হওয়ার শঙ্কায় আশপাশের গ্রামের বাসিন্দারা। 24 ঘন্টায় বৃষ্টি কম হওয়ায় কিছুটা কমেছে শেরপুরের বিভিন্ন নদ নদীর পানি। তবে চেল্লাখালীর পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়ার জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। সিলেটের জকিগঞ্জে টানা বৃষ্টি ও ভারতের বরাক নদী দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভাঙন দেখা দিয়েছে কুশিয়ারার বাঁধের 3 জায়গায়। এতে সদর ইউনিয়নের রাড়াই ও বারাকশাল গ্রামের বাঁধ দিয়ে পানি ঢুকেছে লোকালয়ে। খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামের বাঁধও ভেঙে গেছে। মৌলভীবাজারে বৃষ্টি কমায় নামছে নদ নদীর পানি। তবে মনু নদীর তীরে রাজননগর উপজেলার উত্তরভাগ ফতেপুর এলাকার অনেক গ্রাম এখনো পানিতে ডুবে আছে। ফলে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। তো আমরা চকির উড়ে চলতি দিয়া টিন খাটিয়া চলতি মালাইয়া আর আমরা ফাঁক করতাম। এর সে সমস্যা তো পানি ঢুকিয়া মানুষের ক্ষেত গৃহস্থী বাড়ি ঘর নষ্ট কষ্ট করিয়া মানুষের হলকা বিভ্রান্ত করিলা। যেগুলা জায়গায় আপনার ঝুঁকিপূর্ণ নাই ওগুলা জায়গায় পানি বোর্ডে কাজ করে। আমরা যে 2টা জায়গা ঝুঁকিপূর্ণ জায়গা কোনো কাজ নাই। এদিকে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে ফসলের মাঠ ডুবে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানির নিচে থাকায় পাকা ধানের চারা গজিয়ে ফসল নষ্ট হয়েছে। ফসল বাঁচাতে বাধ্য হয়ে পচা ও আধা পাকা ধান কাটছেন চাষিরা। আমাদের ধান নষ্ট হয়ে গেছে, জমিকে ভুলে লাগাইছি, বৃষ্টির 3 দিনের বৃষ্টিতে ধান তলায় গেছে। প্রায় 12 দিন সে ধান পানির তলে পইরা ধান দিয়ে হয়ে গেছে, গেরাই গেছে। ধান ছিল সবই এইরকম তলায় গেছে, তলাইয়ে গ্যাস জ্বালাই গেছে, জ্বালাইয়ে মনে করে নামাগো এনে ভাত খাওয়া জ্বালা। এদিকে 24 ঘন্টায় বৃষ্টি কম হওয়ায় শেরপুর, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ায় নদ নদীর পানি কিছুটা কমেছে। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। এই উদ্যোগকে সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে বলে মনে করেন তিনি। বলেন, এই বিষয়টি জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক। প্রস্তাবটি বাজেট থেকে প্রত্যাহারের দাবি জানায় সিপিডি। সংস্থাটি জানায়, প্রস্তাবিত বাজেটে বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও সামগ্রিকভাবে চলমান অর্থনৈতিক সংকট আমলে নেওয়া হয়নি। এ সময় কর্মসংস্থান বাড়াতে বাজেটে বরাদ্দ অনেক কম দেওয়া হয়েছে বলে জানান গবেষকরা। এছাড়া বিদ্যুতের বরাদ্দ কমিয়ে গ্যাস উত্তোলনে বরাদ্দ রাখাকে ভালো উদ্যোগ হিসেবে মনে করেন তারা। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা বাড়ানোর পরামর্শ দেয় সিপিডি। যারা সৎ করদাতা, সৎ আয়ভাবে আয় করে তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি এবং এটা আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। এবং আরেকটা বিষয়, এটার মাধ্যমে হচ্ছে যে বৈষম্য সৃষ্টিরও একটা হাতিয়ার। 2025-26 অর্থ বছরের বাজেটে রিটার্ন জমার প্রমাণপত্র দাখিলের বাধ্যবাধকতায় কিছু পরিবর্তন আনা হয়েছে। ফলে 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনায় আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে না। এছাড়া ক্রেডিট কার্ড নেয়ার সময়ও ট্রেড লাইসেন্স নিতে রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে না। এতদিন 46টি সেবায় রিটার্ন জমার প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা ছিল। এই 46 সেবার মধ্যে এখন সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স নেয়া, ক্রেডিট কার্ড নেয়া ও নবায়ন, 5 লাখ টাকার বেশি পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলা এবং মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন সহ 11 ধরনের সেবা নিতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে না। শুধু টিআইএন সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিল করলেই হবে। ময়মনসিংহ, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জের 5 সীমান্ত দিয়ে 56 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের আটকের পর পরিচয় নিশ্চিতে কাজ করছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চানশিকারি সীমান্ত এলাকায় ভোরে সন্দেহভাজন 8 জনকে জিজ্ঞাসাবাদ করে বিজিবি সদস্যরা। পরে তাদের নেওয়া হয় ক্যাম্পে। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তে পুশিন করা 22 জনের মধ্যে 12 জন নারী ও 2টি শিশু। আটক 22 জনের পরিচয় নিশ্চিতে কাজ চলছে। এছাড়া পঞ্চগড়ের রতনীবাড়ি ও ঘাগড়া সীমান্ত এলাকা থেকে পুশিন করা 26 জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে 1 সপ্তাহ আগে প্রবেশ করা 2 ভারতীয়কে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিরা জানান, 28 মে বুড়িমারি সীমান্ত দিয়ে পুশিন করার পর বিভিন্ন স্থানে ঘুরে পাটগ্রাম রেল স্টেশনে আশ্রয় নেয় তারা।
এখন অবৈধভাবে যে তাদেরকে পুষণের ঘটনাটা ঘটেছে এটা আমরা গতকাল রাতেই মানে আজকে ভোর রাতেই আমি বিএসএফকে একটা প্রতিবাদ লিপিও পাঠিয়েছি, তাদেরকে মেসেজও পাঠিয়েছি এবং তাদেরকে আবারও আমরা বলেছি যে অবৈধভাবে যেন তারা না পাঠায়। যদি বাংলাদেশি হয়ে থাকে অবশ্যই তাদেরকে আমরা ফেরত নেব, আমরা ঠিকানা ভেরিফাই করে নেব, আমরা নিশ্চিত হয়ে। অপারেশন সিঁদুরের পর 2000 জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত। সোমবার এই তথ্য দিয়েছে দেশটির গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়েছে এসব ব্যক্তি অবৈধভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও আসাম ছাড়াও অভিযান চালানো হয়েছে গুজরাট, হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র ও রাজস্থানে। সবার আগে সবচেয়ে বেশি অবৈধ বসবাসকারী ফেরত পাঠিয়েছে গুজরাট। 2000 অবৈধ অভিবাসীর অর্ধেকই ওই রাজ্যের, যাদের ফেরত পাঠানো হয়েছে এবং যারা সীমান্তে অবস্থান করছেন তাদের সবাইকে বাংলাদেশি বলে দাবি করছে ভারত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই অভিযান চলছে। ফরিদপুরের নগরকান্দা থেকে চাঁদাবাজির মামলায় এক অবসরপ্রাপ্ত মেজর সহ 4 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় মঙ্গলবার সন্ধ্যায় রাজু মোল্লা নামের এক ব্যক্তি অবসরপ্রাপ্ত মেজর গোলাম হায়দার সহ অজ্ঞাত 4-5 জনের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে সাবেক ওই সেনা কর্মকর্তা সহ তার 3 সহযোগীকে গ্রেপ্তার করেছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যার হুমকি, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। একটা রেগুলার চাঁদাবাজির মামলা হয়েছিল এবং মেজর হায়দার সাহেব এবং ফরহাদ দুজন এজাহারকারী এবং আসামি ও সাথে অজ্ঞাত 4-5 জন ছিলেন এবং স্পেসিফিক মামলা এবং আসামির ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরের কালিয়াকোট থেকে জাল নোট তৈরির অভিযোগে রিয়াজ হোসেন নামে এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে জাল টাকা তৈরির মেশিন ও 10,06,000 টাকার জাল নোট জব্দ করা হয়। সকালে র্যাব 4-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক রিয়াজ নিজ বাড়িতেই জাল নোট ছাপাতো, পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অনলাইনে গ্রুপে চাহিদা মাফিক এসব নোট বিক্রি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার ভান্নারা বেলতলা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে র্যাব। রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাথার উপর পানির ট্যাঙ্ক পড়ে কানিজ ফাতেমা নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় মিম নামে আরও এক ছাত্রী আহত হয়েছে। ভোরে উপজেলার বহরপুরে নূরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মাদ্রাসার অজুখানায় অজু করতে যায় কানিজ ফাতেমা মিম। এ সময় অজুখানার পাশে সিমেন্টের খুঁটির উপর বসানো পানির ট্যাঙ্কটি কানিজ ও মিমের মাথার উপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় কানিজ। গুরুতর আহত অবস্থায় মিমকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। বিরতিহীন সংবাদ দুপুর আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর এক্স অ্যাকাউন্টে আরও অনেক সংবাদ রয়েছে।